আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্ন মানুষের মাথায় ঘুরছে। চলমান যে রাজনৈতিক প্রসঙ্গ সেটি থাকবে পাশে, এবং আমাদের ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে দূরত্ব চলছে সে বিষয়টি আমরা আলোকপাত করব। আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম, আমি আসলে এই আলোচনাটি একটু একাডেমিক একটা ফ্লেভার রাখতে চাই। অনেকেই বুঝতে চাচ্ছেন, অনেকে আসলে কি হচ্ছে কি হবে এগুলো জানতে চাচ্ছেন। অগ্রাহ্য করা যায়, অগ্রাহ্য করা হয়েছেও, সেই একই অগ্রাহ্য মানসিকতা কি অল বাস্তব সম্মত হবে নাকি হবে না। আমি একটা কম্পারেটিভ ইয়েতে দেখতে চাই যে দেখেন, আপনি যদি কয়েকটা দেশে দেখেন যেখানে মৌলবাদী সরকার ক্ষমতা এসছে, মৌলবাদীরা ক্ষমতা এসছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পার্শ্ববর্তী ভারত। ভারতে একসময় কংগ্রেস ও নন বিজেপি গভর্নমেন্টদের অ্যাকসেপ্টেন্স, পপুলারিটি অনেক বেশি ছিল, এবং বিজেপি কিন্তু 10%, 15% এর বেশি উঠবে কেউ ভাবেও নাই, কল্পনাও করেনি। তারপর আমরা দেখতে পাই যে একটা সময়ে হঠাৎ করে ল্যান্ডস্লাইড বিক্রি করে বিজেপি ক্ষমতায় এসে এমন ভাবে কংগ্রেসকে পর্যুদস্ত করলো যে এর কোনো রেশনাল এক্সপ্লেনেশন ছিল না, এবং পশ্চিমের গোয়েন্দা সংস্থাগুলো সেটা ভাবেনি। কিন্তু তারপরেও তখনকার যে বিজেপির উত্থান, সেখানে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর মতো প্রচন্ড স্টেটসম্যান লাইক লিডারশিপ ছিল। কিন্তু তারপরে এখন ওই যে বিজেপি থেকে যে এখন যে হিন্দুত্ববাদী মৌলবাদ যারা ক্ষমতায় রয়েছে, তারা সরাসরি এখন আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক থেকে অনুপ্রেরণা নেয়। তাদের গাইডিং ইডিওলজি হচ্ছে আরএসএস। মানে একটা ভারত এখন দীর্ঘ সময় ব্যাপী একটা মৌলবাদ এবং অখণ্ড ভারতে বিশ্বাসকারী মতাদর্শে দীক্ষিত হয়ে তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাচ্ছেন, চোখ রাঙাচ্ছে যে বাংলাদেশে কি হয়ে যাচ্ছে। মৌলবাদী উত্থানে তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে আরো কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ইসরায়েল একটা ইজি এক্সাম্পল, যে কেউ ভাবেনি একসময় যে লিকুড পার্টি চলে আসবে, এবং লিকুড পার্টিরই অফশুটস, তাদেরই সমগোত্রীয়রা এখনো ক্ষমতায় থাকবে, এবং মধ্যপ্রাচ্যে যে মারাত্মক ধ্বংসাত্মক আগুন জ্বলে উঠলো, এর পেছনে মৌলবাদী ইসরায়েলের উত্থান, সেটা আমেরিকানদেরকেও আশ্চর্যিত করেছিল। তাদের ইন্টেলিজেন্স এজেন্সি গুলো কখনো রিড করতে পারে নাই যে সেই মেনাকেন বেগিং এর ইসরায়েল শেষ পর্যন্ত এখন এত ধ্বংসাত্মক পরিণতির দিকে আসবে। তাছাড়া ইরানের বিপ্লব যদি দেখি, সেটাই কিন্তু সবচেয়ে কাছাকাছি। শাহের সময়কার যে প্রচন্ড দীর্ঘ নির্যাতন, তার ফলে ইরানের রাজনীতি একেবারে পেন্ডুলাম শিফট করেছে মডারেশন থেকে একদম ধর্মীয় গোষ্ঠীর দিকে, যে আজও সেই ধর্মীয় গোষ্ঠী ইরানে প্রচন্ড জনসমর্থন নিয়ে শাসন করছে, এবং আয়াতুল্লাহদেরকে সরানো, মার্কিনী ও ইউরোপিয়ান প্রচুর প্রচেষ্টা, ইন্টেলিজেন্স ইনপুট সহ সত্ত্বেও কিন্তু ইরান রুখে দাঁড়াচ্ছে পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে। এবং এই যে এইসব দেশগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যায় যে মৌলবাদ যেখানে এসছে সেখানে কিন্তু ধীর গতিতে খুবই নিশ্চুপ একটা অবস্থান নিয়ে এসে প্রবেশ করেছে। বাংলাদেশে একদম একই রকমের বাস্তবতা। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের এখানে আগেকার 16 বছরে সব ইনস্টিটিউশন গুলো কলাপস করেছে, নতুন প্রজন্ম একেবারেই ডিসইলিউশনড হয়ে গিয়েছে। এই যে 30 বছর 35 বছর পর্যন্ত যে ভোটার শ্রেণী, এদের মানসিকতা এখন হচ্ছে যে কোনো মূল্যেই হোক ক্ষমতার বিন্যাসে আগামীতে তারা থাকবে। অপরদিকে যদি তাকিয়ে দেখেন কাদের বিপক্ষে এই যে ছাত্রদের যে উত্থান, কারা তাদের প্রতিপক্ষ? তাদের প্রতিপক্ষ হচ্ছে বর্তমানে, যখন ছাত্রলীগ বিতাড়িত হয়েছে রাজনীতি থেকে, এখন এসছে ছাত্রদল,
এই ছাত্র দলের দিকে তাকালে যে তারা তাদেরই পেরেন্ট অর্গানাইজেশন এখন ক্লেম করছে আগামী ইলেকশনে তারা 2/3 মেজরিটি নিয়ে হয়তো বা ইলেক্টেড হবে এবং বিএনপির শাসন বাংলাদেশে অলমোস্ট বলতে গেলে অবধারিত, অনিবার্য। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মতো যারা বিশ্লেষক, যারা সাবধানী, তারা কিন্তু অত নিশ্চিত হতে পারছি না। কারণ আমি দেখতে পাচ্ছি, প্রথমে যে এক্সাম্পলটা আপনাকে বললাম, যে বিভিন্ন দেশে যেখানে মৌলবাদের উত্থান হয়েছে এবং সবচেয়ে কার্যকর হচ্ছে ভারত, এইসব দেশগুলোতে কিন্তু একেবারে পিছনের দরজা দিয়ে তারা ঢুকেছে। কেউ ভাবেনি, কোনো ইন্টেলিজেন্স স্টাডিও সেটা আজ করতে পারেনি, কিন্তু তারপর তারা একেবারেই 10%, 20% থেকে যে মেজরিটি সাপোর্ট নিয়ে ক্ষমতায় বসতে পেরেছে। সুতরাং আমি বাংলাদেশে সেরকম একটা পরিস্থিতি হওয়াটা অসম্ভব মনে করছি না। তার পেছনে অনেকগুলা ফ্যাক্টরস কাজ করে এবং সেগুলো এই বাংলাদেশে যে হঠাৎ করে ধরেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধরেন কি কারণে এই নতুন যে প্রজন্ম, জেনজি যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে মানে কোন জায়গাটা আপনি মনে করেন যে ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট করলো, বা আপনি যেটাকে বলছেন যে একটা ধর্মীয় রাজনৈতিক যে ধারা, এইটার প্রতি এই জেনজি কেন আকৃষ্ট হলো, বা এই জায়গাটায় ছাত্রদল বা বিএনপির ব্যর্থতার জায়গাটা কি, এখন করণীয় কি, এই সব মিলে যদি একটু বলেন স্যার। ধন্যবাদ। যে বিষয়টা আমরা সাধারণত উপেক্ষা করি, এমনকি যখন সত্যিকারের যুদ্ধ ঘটে, ফিজিক্যাল ওয়ার, ধরেন এই যে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, উত্তর, সেখানে আমরা সামরিক সামর্থ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আমার কলিগ বাংলাদেশে একজন অত্যন্ত স্বনামধন্য সামরিক বাহিনীর স্কলার, লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, হয়তো নাম শুনে থাকবেন। তিনি ডক্টর আমিনুল করিম হিসেবে বিভিন্ন ওয়েস্টার্ন মালয়েশিয়াতে অধ্যাপনা করেছেন। আমাদের এখানে তার প্রচুর কাজ রয়েছে, স্কলারলি ওয়ার্ক রয়েছে। প্রায় 3-4 বছর আগে ডক্টর আমিনুল করিম, যিনি চীন বিশেষজ্ঞ, তিনি অসাধারণ একটা বিষয়কে উত্থাপন করেছে যুদ্ধের ক্ষেত্রে, সামরিক সমর্থনের ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ভ্যালুজ। সামরিক ক্ষেত্রে আমরা সবসময় দেখা যায় যে উন্নত প্রযুক্তিকে আমরা মূল্যায়ন করি অ্যাজ ডিসাইসিভ ফ্যাক্টর, কিন্তু যতই উন্নত প্রযুক্তি থাকুক, যে অদৃশ্য বিষয়টা, যে মনস্তাত্ত্বিক বিষয়টা শেষ পর্যন্ত ডিসাইসিভ হয়ে ওঠে, সেটা হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ কি? খুবই সহজ অর্থ, মূল্যবোধ। এই যে বিভিন্ন অবজেক্টিভস গুলো সামাজিক ট্রান্সফরমেশনের বেলায়, কিংবা এই যে বাংলাদেশে শিবিরের যে উত্থান এবং জামাতে ইসলামীর যে উত্থান, সেখানে আমি বলবো যে এই যে ইউনিভার্সিটির জেনারেশন, যারা এখন ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য মনে করে যে তারা একটা সম্ভাবনার দ্বারে পৌঁছেছে, তাদের চোখে যেই বিষয়টা এখন হঠাৎ করে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, নৈতিকতা। নৈতিকতার ধারণা এখন এই যে কেন তারা এই শিবির এত প্রাধান্য পেল, আমার ধারণা, এবং কিছু অ্যানালিস্টরা এটা বলে যে এই যে ব্যাপকভাবে যে শিবির সমর্থিত গোষ্ঠীকে ভোট দিয়েছে, তারা ব্যাপক ছাত্রছাত্রীরা তারা শিবিরকে শিবির হিসেবে চিন্তা করে কিন্তু দেয়নি। এটা যে একটা ধর্মীয় মৌলবাদী দল সেভাবে চিন্তা করে কিন্তু তারা দেয়নি। তারা দিয়েছে ইয়াঙ্গার জেনারেশন, তারা দেখতে পেয়েছে যে কম্পারেটিভলি স্পিকিং, যে এইখানে একটা গোষ্ঠী রয়েছে যারা কন্টেস্ট করছে, তাদের জীবনবোধের অনেক কাছাকাছি। এই যে গোষ্ঠী রয়েছে তারা ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেয়, কিন্তু সেটা এমন না যে তারা কখনো এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর দিকে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে, বা জীবন যাপনের ধারায় যে আচরণ, ধরেন শরিয়ার প্রয়োগ, শরিয়া আইনকে প্রাধান্য দেয়া, পুরা নতুন জেনারেশনের ছাত্র শিবির নামক যে গোষ্ঠী বা সমগোত্রীয় যে গোষ্ঠী, এদেরকে
এই নতুন প্রজন্ম, স্পেশালি বিশেষত ফিমেল স্টুডেন্টস, হাজার হাজার ফিমেল ছাত্রী, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির দেখেন ডেটাগুলো, যে কি অসাধারণ ভাবে, কি বিশাল মার্জিনে ফিমেল হলস গুলো থেকে এই শিবিরের যে ক্যান্ডিডেটসরা 4 গুণ 5 গুণ বেশি ভোট পেয়ে এগিয়ে জিতেছে। সেখানে বিএনপি ছাত্রদল কাছাকাছি ছিলও না, ছিল অন্যান্যরা। যেমন ধরেন একটা হিন্দু ছেলে, অসাধারণ, মেঘমাল্লার বসু, আমি জানি না আপনি নামটা শুনেছেন কিনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। সে মেঘমাল্লার কিন্তু ছাত্র প্রতিবাদী ছাত্র সংগঠন থেকে দাঁড়িয়েছিল জগন্নাথ হলের, এবং সে যেখানে ওই উম্মে ফাতেমা, যে আমাদের সেই এই যে প্রতিবাদী যে পতন হয়েছে আওয়ামী লীগের, সেখানে যেই মেয়েটা আলোড়ন সৃষ্টি করেছে, সে সভাপতি, আর তার জেনারেল সেক্রেটারি হিসেবে দাঁড়িয়েছিল মেঘমাল্লার বসু। আপনি দেখেন মেঘমাল্লার বসু 5,000-এরও বেশি ভোট অর্জন করেছে, এবং তাতে সে আশ্চর্য হয়ে গিয়েছে। সে জানে যে যারা তাকে ভোট দিয়েছে তারা কিন্তু ধর্ম চিন্তা করে দেয়নি, তার যে ন্যায়ের বিপক্ষে যে সংগ্রাম, এই যে শেখ মুজিবের কে যে এই পজিশনে নামিয়ে আনলো, সেটার ব্যাপারে মেঘমাল্লার কিন্তু অত্যন্ত বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি নিয়েছে। কলকাতার টেলিভিশনে তাকে আহ্বান করা হয়েছে বলতে, এবং কলকাতার কংগ্রেস, বিজেপি, তারপর অন্যান্য যারা বিভিন্ন জাতীয়বাদী, কলকাতার ভারতীয় জাতীয়তাবাদী বাঙালি গোষ্ঠীরা তাকে যখন প্রশ্ন করলো, এবং সেখানে কিন্তু তৃণমূলেরও লোক ছিল, তখন তাকে বলল, মেঘ, তুমি কিভাবে এটা চিন্তা করতে পারো যে এই যে জাতির পিতা বঙ্গবন্ধু, তার মূর্তিকে ভেঙে ফেলে কিভাবে দেখো? এই প্রথম আমি দেখলাম যে এই প্রজন্মের একটা হিন্দু ছেলে, সে অত্যন্ত দৃঢ় ভাবে এই মুভমেন্টের পক্ষে কঠিন ভাষায় শুধু ডিফেন্ডই করেনি, ভারতকে, ভারতীয় বাঙালিদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা আপনাদের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়তে চাই। আপনারা শেখ মুজিবকে যেভাবে ডিফাইন করেন, যেভাবে দেখেন, যেভাবে তাকে একেবারে মানে উচ্চ আকাশে তুলে নিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষরা সেভাবে তাকে দেখিনি। এর অর্থ এই না যে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এটাকে সমর্থন দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমার কাছে যে বিশাল যে জনগোষ্ঠী যারা শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, সেখানে আমাদের মনে হয়নি যে সেখানে সে থামানোটা আমাদের কাছে অত জরুরি মনে হয়নি। কারণ আমরা দেখেছি যে তিনি হচ্ছেন এমন একটা ব্যবস্থার প্রতিভূ যা দীর্ঘ সময় মানুষকে বঞ্চনায় ফেলেছে, যার দল ফ্যাসিজমকে পুষেছে, এবং আপনাদের দেশ ভারত এই শেখ হাসিনার ফ্যাসিজম আর এই শেখ মুজিবের ফ্যাসিজম কে টিকিয়ে রেখেছিল। এত অদ্ভুত মেঘমাল্লার বসুর জবাব, আমি গর্বে আমার বুক ভরে গিয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে সে এমন একজন বাংলাদেশের নাগরিক, নতুন প্রজন্মের, যারা নিজেকে প্রচন্ড গর্বের সাথে ভারতের সাথে যে দূরত্ব সেটাকে মেনে নেয়। এখন চিন্তা করেন, মেঘমাল্লার বসুর আচরণে যদি এই ধরনের নৈতিক শক্তি থাকে, তাহলে এই যে বিশাল আমাদের জনসংখ্যা, ফিমেল পপুলেশন, তাদের মধ্যে কি ধরনের মূল্যবোধ থাকতে পারে? সুতরাং আপনার যেই প্রশ্নটি প্রথমে করেছিলেন, আমি বলবো যে এই যে আপনি যখন চট্টগ্রাম আর রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট গুলো আগামী 2 সপ্তাহের ভিতর দেখবেন, সেখানে হয়তো আমরা একই রেজাল্ট দেখতে পাবো। কিন্তু সেটা এখন কেউ, এই যে আমাদের যে বিরোধী দল, সেটাকে তারা যতই অগ্রাহ্য করুক, কিন্তু এটা তাদেরকে বড়ভাবে নাড়া দিয়েছে, নাড়া দেবে। মানে অন্তত এই যে যে বিএনপি নামক যে শক্তিশালী দলটি, যারা একচ্ছত্র তাদের আধিপত্য মূল্যবোধ সৃষ্টি করার বেলায় যারা কোনো কিছুই মেনে নিতে চাচ্ছেন না অন্যান্য সমস্ত দলগুলোর, তার মধ্যে বেশ কিছু বাস্তবতা রয়েছে। যেমন ধরেন, প্রথমত এই যে বঙ্গভবনে এমন একজন ব্যক্তি, তাকে বৈধতা দেয়া হয়েছে, যার উপস্থিতিতে আগামী ইলেকশন গুলো হবে, এভাবে চিন্তা করা হচ্ছে। আমার তো মনে হয় যে নতুন প্রজন্ম
ধরেন স্যার, আমি একটু একটু যোগ করি আপনার সাথে যে বিএনপির দুইজন নেতার আমি কথা শুনলাম, তারা বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে নির্বাচন, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একটা মতের প্রতিফলন, কিন্তু জাতীয় নির্বাচনে এর আসলে তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নাই। তো এটা আপনি মনে করেন কিনা, জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব পড়তে পারে? বা বিএনপির, ধরেন আমরা তো 5ই আগস্ট পরবর্তী বিএনপির ব্যাপারে যে নেগেটিভ ইনফরমেশন গুলো দেখেছি, যে চাঁদাবাজি, টেম্পোস্ট্যান্ট দখল, অন্তকোন্দলেই তো বেশ বেশ একটা বড় একটা নাম্বার মারা গেছে, মানে নিহত হয়েছে দলীয় কোন্দলে, এই দল ওই দল গ্রুপিং সবকিছু মিলিয়ে। এবং আবার বিএনপিও ধরেন এর মধ্যে প্রায় 4000 লোককে বহিষ্কারও করছে, কিন্তু তো বিএনপি যে ওদেরকে পুষতেছে তাও কিন্তু ঠিক না। তো এবং মানে এবং অনেক জায়গায় যেমন জাতীয় সরকারে তারা বাধা দিয়েছে, রাষ্ট্রপতি সরানোর ব্যাপারে তারা বাধা দিয়েছে যেটি আপনি বলছিলেন, পাশাপাশি তারা নির্বাচনের ব্যাপারে বারবার জোর দিচ্ছিলেন, নির্বাচন চান, নির্বাচন চান, নির্বাচন চান। তো আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনে এই ছাত্র সংসদের প্রভাব কতটুকু পড়তে পারে, বা বিএনপির এই মুহূর্তে করণীয় কি? দেখেন, বিএনপি যদি এই ধরনের চিন্তা করে থাকে যে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, নিশ্চয়ই সেই চিন্তার অধিকার তাদের রয়েছে। চিন্তা তারা করতে চায়, করুক, তাদেরকে কেউ তো আর বাধ্য করবে না। কেননা এই যে আপনি যেটা বললেন যে তারা অনেক কিছুটা শুদ্ধি অভিযান করছে, এই ধরনের কাজ তো ওই আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি যে তারা বিচার করছে, অনেককে তারা ধরে বিচার ব্যবস্থার আওতায় নিয়ে আসছে। আমার কথা হচ্ছে যে বিএনপি মনে করে যে বিশ্ববিদ্যালয়গুলার প্রজন্ম, নতুন প্রজন্মের চিন্তাধারা এটা ম্যাটার করবে না, সীমিত থাকবে। হয়তো তাই থাকতে পারে, হয়তো তাই থাকতো অতীতে। অনেক সময় বিভিন্ন ডাকসু সহ অন্যান্য সংগঠন বিজয় লাভ করেছে। আমাদের এই যে মান্না বলেন, দুদু বলেন, রিপন বলেন, এরা সবাই ভিপি হয়ে এসছে, তারা জাতীয় রাজনীতিতে জয়েন করেছে। তাদের সাথে কথা বললে দেখবেন যে তারা হয়তো বলবে না যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্রদের এই জেনারেশনের মতামত সেটা জাতীয় পর্যায়ে ম্যাটার করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আগেকার সময়গুলো, ওই পাকিস্তানি সময় থেকে নিয়ে তারপরে এই যে দীর্ঘ সময়, তখন কিন্তু বাংলাদেশের যে গত 40-50 বছর, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ও নতুন প্রজন্ম, তাদের অধিকার প্রচন্ডভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। তাদের বিভিন্ন সময়ে, এর বেশিরভাগই করা হয়েছে বাকশালের সময়, আওয়ামী লীগের সময়, হাসিনার সময়। আপনি যদি স্পেসিফিক্যালি গত 16 বছরের এই প্রজন্মের দিকে তাকিয়ে দেখেন, তারা অতীতের কোনো দিন এইরকম ভাবে তারা মানসিক একটা সচেতনতা অর্জন করে নাই। যে তারা যেটা দেখতে পেয়েছে, শুধু ভোটাধিকার চলে যায়নি, তারা চোখের সামনেই দেখতে পেয়েছে যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের সচেতনতা, এবং সেটা বোঝাই যায় যদি তাদের বক্তব্যগুলো আপনারা শুনতে পারতেন। তাছাড়া বিএনপির যে এই যে এখন তারা যে সামনে চলে এসছে, একটা শকিং বাস্তবতা যেটা দেশবাসী আবিষ্কার করছে, সেটা হচ্ছে এরকম যে এদের চরিত্রগত আচরণ প্রক্রিয়া আওয়ামী লীগের সাথে পার্থক্য নাই। এই কথা আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি করি বা না করি, কিন্তু আমার ধারণা ব্যাপক জনগোষ্ঠী, সাধারণ মানুষ মনে করে যে আওয়ামী লীগ যেমন এটা কয়েনের এই পিঠ ও পিঠ। আপনি যদি এদেরকে লক্ষ্য করেন যে এদের নেতৃত্ব, সেখানে কতখানি পরিবর্তনের বা সচেতনতার বা নৈতিকতার আস্থা রয়েছে, সেটাই প্রশ্ন সাপেক্ষ, যেটা প্রকটভাবে নতুন প্রজন্মের চোখে পড়ে। যারা এখন বিএনপি বলেন, যারা নেতৃত্বে রয়েছে, তাদেরকে নিয়ে সবচেয়ে বড় যেটা উৎকণ্ঠা, সেটা হচ্ছে যে এটা ভারত নিয়ন্ত্রিত একটি দল। এটা আরো বেশি স্থায়িত্ব অর্জন করেছে যে তাদের সবচেয়ে মুখ্য যে নেগোসিয়েটর, যারা এই ইউনূস গভর্নমেন্টের এই টিমের সাথে পরিবর্তনের যে মুখ্য আলোচক, তিনি এমন একজন ব্যক্তি যে প্রায় 8-9 বছর কাটিয়ে এসছেন ভারতে, শিলংয়ে থেকেছেন, প্রচন্ড প্রাচুর্যের সাথে তার জীবন কেটেছে, যেখানে এখানে
ছাত্র সমাজ, বিএনপির অনেক নেতা রাত কাটিয়েছে বাসা থেকে অনেক দূরে, যারা অনেক সাফার করেছে, তাদের কাউকে না অ্যালাউ করে বিএনপির এই নেতৃত্ব এই শিলংয়ে বসবাসকারী এস আলম গ্রুপের কর্মকর্তা, এখনো যার বেতনভুক্ত, তাকে এনে পুরা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে নেগোশিয়েট করার। এবং তিনি যে অবস্থানগুলো নেন, সেখানে তিনি সমস্ত জনসমর্থিত ধারণাগুলোকে প্রত্যাখ্যান করেন। যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলেন, যেমন এই যে আগেকার সংবিধান, এটা যে অনৈতিক, অবৈধ, এটার জায়গায় যে আরেকটা সংবিধান করা সম্ভব, ওটা যে অবসোলেট হয়ে গেছে, এই ধারণাটা এই ভদ্রলোক ও বিএনপি প্রচন্ড শক্তি নিয়ে প্রত্যাখ্যান করেন। যার ফলে বিএনপির অন্যান্য যারা মোরাল সোর্সেস, তারা একটা কথাও বলতে পারে না। এবং বিএনপির যে নেতৃত্ব, বার্ধক্যজনিত নেতৃত্ব, ফখরুল ইসলাম আলমগীর সহ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যারা অন্যান্য নেতৃত্ব, তারা পুরাপুরি এই সালাউদ্দিনের দিকে তাকিয়ে আছে। এবং লন্ডন বেসড যিনি আদেশগুলো আসছে, সেগুলো বলা হয় যে এই ধারণা যে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে, সালাউদ্দিন সাহেব তিনি আগামীতে বিএনপির স্পোকসপারসন থাকবেন এবং তার অধীনে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ধারণা বলেন, সংবিধানকে চেঞ্জ করা বলেন, কোনোটা গ্রহণ করবেন না। আমাদের এখানে একটা নতুন কি বলে যে লিগ্যাল আর্গুমেন্ট, আইনগত চিন্তাধারায় একটা বৈপ্লবিক নতুন ধারা জন্ম নিয়েছে। আমি জানি না কনক আপনি কি শুনেছেন কিনা, আমাদের একজন মধ্যবয়স্ক লয়ার আবু হেনা রাজ্জাকি, তার নাম আবু হেনা রাজ্জাকি, খুবই প্রমিনেন্স অর্জন করেছে টেলিভিশন মিডিয়ায়, অত্যন্ত শক্তিশালী তার গলা, এবং তিনি যখন কথা বলেন এমন একটা নতুনত্ব নিয়ে আসেন আইনগত ইন্টারপ্রিটেশনের বৈধতাকে, যে তার বিপক্ষে ভালো ভালো লয়ার যারা বিএনপির বলেন, তারাও কিন্তু খুব বেশি সাকসেসফুলি দাঁড়াতে পারে না। একটা পয়েন্ট আমি শুধু বলে নেই যে তার অবস্থান, যেখানে তিনি বলছেন যে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, তার সাথে সাথে ওই আগেকার সংবিধানের মৃত্যু ঘটেছে। তার যুক্তি হচ্ছে এই যে সংবিধানে কোথাও নাই যে সরকার প্রধান কাউকে ক্ষমতা হস্তান্তর না করে তিনি কিছু না বলে পালিয়ে যাবেন। এর ফলে এই যে পুরনো সংবিধান শুধু মৃতই হয়নি, তার নৈতিক যে অ্যাপ্লিকেবিলিটি সেটাও চলে গিয়েছে। এবং তার জায়গায় তাহলে কি এসছে, এই অ্যাডভোকেট রাজ্জাকির আর্গুমেন্ট হচ্ছে যে প্রফেসর ইউনুস যখন ওত নিলেন, তিনি কিন্তু ওই পুরনো সংবিধানের নামে ওত নেননি, তিনি ওত নিয়েছেন নিজের শক্তিতে। অর্থাৎ প্রফেসর ইউনুস যেদিন থেকে ক্ষমতায় এসছেন, যে ওত তিনি নিয়েছেন, সেই মুহূর্ত থেকেই আনরিটেন একটা সংবিধান সৃষ্টি হয়েছে। এবং এই আনরিটেন সংবিধানের বৈধতা হচ্ছে তিনি যে যা বলবেন তা করবেন, তাকে আমরা রিটেন রূপ না দেয়া পর্যন্ত এটাই অলিখিত সংবিধান। কেননা এই অলিখিত সংবিধানকে আমাদের একসেপ্ট করতে হবে এই কারণে যে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, অনেক কিছুই নতুন ধারণা নৈতিক কারণে গ্রহণ করা হয়েছে যা আগেকার সংবিধান অ্যালাউ করে না। অর্থাৎ এই যে ইউনূস সাহেব ক্ষমতায় আসবে, ইন্টারিম গভর্নমেন্ট আসবে, সেটা কিভাবে হলো? কোনো বৈপ্লবিক সরকার তো আসেনি, তাহলে হলো তাহলে আগেকার সংবিধানের আওতায় কিভাবে আমরা বলতে পারি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে? সেটা যদি না থেকে থাকে তাহলে কেন? এছাড়া তিনি এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ধারণাকে এমন ভাবে তুলে ধরেছেন জনসমক্ষে, যেটা আমার মনে হয় নতুন প্রজন্মকে অনেক শক্তিশালী ভাবে প্রভাব করবে। এবং আপনি যদি এখন এই যে যে রেজাল্টস গুলা হয়েছে ইউনিভার্সিটি গুলোতে, তারপর আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে খুবই কার্যকর ভাবে জামাতকে নিয়ে যেসব স্টিরিওটাইপস গুলো ছিল, বা ধর্মীয় গোষ্ঠী যারা ক্ষমতায় আসতে চায় তাদেরকে নিয়ে বিএনপি সহ সিভিল সোসাইটিতে যেসব স্টিরিওটাইপস গুলো রয়েছে, যে শরিয়া আসবে, মেয়েদের অধিকার থাকবে না, এগুলো নিয়ে
প্রচন্ড আই ওপেনার্স ডিবেট শুরু হয়েছে। যেমন ধরেন মেয়েদের কি বাধ্যতামূলকভাবে হিজাব করতে হবে জামাত আসলে? দুইজন খুব স্পষ্টবাদী ধর্মভিত্তিক ব্যক্তিত্ব হঠাৎ করে বাংলাদেশে উদ্ভব হয়েছে। একজন হচ্ছে, আপনি নিশ্চয়ই চিনবেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন ভদ্রলোক, তার নাম ডক্টর গালিব। ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি অল থ্রু ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাও এই আওয়ামী পিরিয়ডে তাকে ওই ফিজিক্স ডিপার্টমেন্টে জয়েন করার, কেমিস্ট্রি বোধহয় জয়েন করতে দেওয়া হয়নি, আজকে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। বাংলাদেশে আসার পরে প্রত্যেকটা ইস্যুতে এখন তিনি অত্যন্ত এনলাইটেন্ড ওপিনিয়ন দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া সহ নানান যে সিভিল সোসাইটির যারা ক্রিটিক্স, যারা খোলা মনে দেখছে, তারা কিন্তু তাদের যে, এবং আরেকজন হচ্ছে শিশির মুনির, যিনি এই যে লয়ারদের ডিফেন্ড করেছে, এরা দুজনই কার্যকর। ইন্টারেস্টিংলি এনাফ এরা দুইজনই ধরেন স্যার, জামাত এবং শিবিরের পক্ষে যারা কথা বলছেন তারা যেভাবে যৌক্তিকভাবে এবং পিন পয়েন্ট ভাবে তাদের বক্তব্য তুলে ধরছেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটি কাউন্টার করার মতো আমরা তেমন কাউকে পাচ্ছি না। তারা এক ধরনের আবেগ, তারা এক ধরনের তথ্য, যে কথাগুলো মানুষের মধ্যে আছে, আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনার যেই বক্তব্য, সেগুলোকে সামনে নিয়ে আসছেন। তো এখন ধরেন স্যার, যে আমি যদি এই বিষয়ে একটু আরেকটা কথা অ্যাড করতে চাই, যেটা আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় বিএনপির ব্যাপারে। দেখেন, বিএনপির কোনো মতাদর্শই তো নাই, কোনো ইডিওলজি নাই। আওয়ামী লীগের একটা ইডিওলজি ছিল, তারা এই যে বাকশা, তারা মতাদর্শে আওয়ামী লীগের দলীয় একটা ইয়ে ছিল, ফ্যাসিস্ট ইডিওলজি। এবং আওয়ামী লীগে যারা এখনো আস্থা রাখে, যেমন অনেক মিডিয়ার ব্যক্তিত্ব, যেমন এই যে আমাদের জিল্লুর তৃতীয় মাত্রার, এবং তার মতো এই যে মাসুদ কামাল মতো জার্নালিস্ট, এরা সবসময় বলে যে আওয়ামী লীগের ব্যক্তিদের বিচার করতে পারেন, কিন্তু দল তো কোনো দোষ করেনি। আমার কথা হচ্ছে, দল দোষ করেনি এটা কিভাবে বলছেন? ফ্যাসিজম যখন লালিত হয়েছিল, জার্মান নাৎসি পার্টিকে কি ব্যান করা হয়নি? জার্মান নাৎসি পার্টির সমর্থক লক্ষ লক্ষ কোটি কোটি লোক ছিল, তাদেরকে কি ভুলে যেতে হয়নি? আজকে যদি জিল্লুর বা মাসুদ কামাল বলে যে কোটি কোটি আওয়ামী লীগের সাপোর্টাররা কোথায় যাবে, কোথায় যাবে? এটা কেন প্রশ্ন? দল কোথায় যাবে? দল তো দায়ী। যদি নাৎসি পার্টি দায়ী হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দলও দায়ী, এবং ওই দলটি ব্যান্ড হয়ে যাবে যদি বিচার প্রক্রিয়া হয়। এবং আওয়ামী সমর্থক যতই কোটি কোটি হোক না কেন, ঠিক নাৎসি পার্টির সমর্থকদের যেমনি সাবডিউড হয়ে অন্য রাস্তা খুঁজতে হয়েছে, আওয়ামী সাপোর্টারদেরও একই পথে খুঁজে যেতে হবে। এখন বিএনপির কথা আমি যেটা বলছি, দেখেন, বিএনপির যে মতাদর্শ ছিল সেটা জিয়াউর রহমানের মতাদর্শ। কি ছিল জিয়াউর রহমানের চিন্তাধারায়? সেখানে ছিল যে আমরা এই দেশে একটা গণতন্ত্র সর্বাত্মকভাবে গড়ে উঠবে, মাল্টি পার্টি ডেমোক্রেসি। এবং তিনি যেই বিষয়টা প্রাধান্য দিয়েছে, তিনি জামাতকে টেনে নিয়েছেন, তার দলে অন্তর্ভুক্তি করেছে। তিনি কিন্তু ইসলামিক ধারণাকে, ইসলাম গাইডিং ফোর্স, ইসলামী বিশ্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং পশ্চিমা বিশ্বের সাথে যে সম্পর্ক থাকবে, তার পাশাপাশি চীন ও মুসলিম ওয়ার্ল্ডের একটা নিবিড় অংশ হবে, সেটাই ছিল কাম্য। কিন্তু এই যে এখন বর্তমান বিএনপি নেতৃত্ব, তারা কিন্তু একদম জিয়াউর রহমানের চিন্তাধারাকে তারা একসেপ্ট করে নেয়নি। এরা এখন লিবারেল ডেমোক্রেসির কথা বলে। ফখরুল ইসলাম আলমগীর বলে যে বিএনপি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। আমি বলবো জিয়াউর রহমানের যে বিএনপি, যে মতাদর্শ, সেটা কখনো লিবারেল ডেমোক্রেসি বলতে সেকুলারিজমকে প্রশ্রয় দেয়নি। জিয়াউর রহমান সেকুলারিজমের ধারণাকে একসেপ্ট করেনি। জিয়াউর রহমানের চিন্তাধারা ছিল যে বাংলাদেশের সৃষ্টি এবং এর পেছনে যে ইতিহাস, সেখানে শেরে বাংলা, সোহরাওয়ার্দী এরাই ছিল মুখ্য উদ্যোক্তা। জিয়াউর রহমান ইতিহাস বুঝতে চেষ্টা করতেন, তিনি অনেক সময় কাটিয়েছেন। আমি তো কাছাকাছি ছিলাম, আমি নিজের চোখে দেখেছি যে জিয়াউর রহমান এই যে যুদ্ধ, লিবারেশন ওয়ার শব্দটা ব্যবহার করা বিরক্তি বোধ করতেন। তিনি আমাদেরকে ব্রিফ করার সময় বলতেন, লিবারেশন ওয়ার আবার কি? আমরা কি লিবারেটেড হয়েছি? কিসের থেকে লিবারেটেড হয়েছি? আমরা, এটা স্বাধীনতা যুদ্ধ ছিল, আমরা স্বাধীন হয়েছি।
স্বাধীন হয়েছে আরেকটা দেশ যারা আমাদের গণতন্ত্রকে রেসপেক্ট করেনি তার চিন্তাধারা কিন্তু সততা ছিল, এবং তিনি সবসময় এটাকে ইম্পর্টেন্স দিতেন যে আমাদের ইতিহাস চলে যায় শত শত বছরে, যেখানে বাঙালি মুসলমান সত্তা জন্মলাভ করেছে এই অঞ্চলে, যেখানে শেরে বাংলা ফজলুল হক আমাদের দ্বিজাতি তত্ত্ব উপহার দিয়েছে লাহোর প্রস্তাবে, এবং দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতেই কিন্তু আমরা আলাদা রাষ্ট্র সৃষ্টি করেছি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আলাদা একই সীমান্ত আমরা বেছে নিয়েছি যে এটাই আমাদের সীমান্ত, ৪৭-এ যে সীমান্ত ছিল। কিন্তু আজকে হাসিনা যে চয়েস নিয়েছে সেই চয়েসে আমরা দেখতে পাই যে তিনি সরাসরি দ্বিজাতি তত্ত্বকে প্রত্যাখ্যান শুধু করেননি, তিনি দ্বিজাতি তত্ত্বের পরিবর্তে অখণ্ড ভারতের ধারণাকে আলিঙ্গন করেছে। কাজেই আওয়ামী মতাদর্শ যদি সেকুলারিস্ট ফিলসফির ধারণায় শেষ পর্যন্ত দ্বিজাতি তত্ত্বকে প্রত্যাখ্যান করে অখণ্ড ভারতের ধারণাকে মেনে নেয়, কেননা আরএসএস এখন অখণ্ড ভারতকেই প্রমোট করছে, এবং শেখ হাসিনা তার শেষের ঘন্টাগুলায় তার পালিয়ে যাওয়ার ৩-৪ ঘন্টার যদি আচরণ আপনি দেখেন, তিনি কিন্তু সুস্পষ্টভাবে ভারতীয় সামরিক হস্তক্ষেপ সরাসরি কামনা করেছে। এবং সেই কারণে আমরা দেখতে পাই যে এই যে যারা বলে যে আওয়ামী লীগকে একসেপ্ট করতে হবে দলগত হিসাবে, এটা কখনোই সম্ভব হবে না। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, কেননা আওয়ামী লীগ দ্বিজাতি তত্ত্বকে মানবে না। এখন আপনি যদি বিএনপির উপরে এই থিওরি অ্যাপ্লাই করেন, আপনি দেখেন এই ফখরুল ইসলাম আলমগীররা, এরা এই যে তারা এই যে আপনি সালাউদ্দিন, যিনি 9 বছর কাটিয়ে আসছে ভারতে, যিনি এখন নেতৃত্ব দিচ্ছে, তাকে এই অবস্থানে রাখার কি বাধ্যবাধকতা ছিল? কেন বিএনপি কি আর নেতা ছিল না? এখন আজকে জি আপনি যদি বলছিলেন যে জিয়াউর রহমানের যে আদর্শ বা যে আইডিওলজি তিনি প্রতিষ্ঠা করেছেন, সেটিকে অতিক্রম করার মতো কোনো মেধা আমরা এখনো দেখছি না। মানে সেটিকে অতিক্রম করার মতো সেই যোগ্যতা আমরা এই পর্যন্ত কারোর মধ্যে দেখি নাই। এটা হচ্ছে বিশেষত 5ই আগস্টের পরে বিএনপির প্রতিটা সিদ্ধান্ত কেমন যেন স্যার একটা এলোমেলো, একটা গোলমেলে বিষয়। আবার ধরেন এই ছাত্র সংসদ নিয়ে যেটি বলছে যে গত 15 বছরে আমাদের সংগঠন ঠিক মতো ছিল না, আবার এখনো কিন্তু অন্তকোন্দল আছে। তো বিএনপির এই যে সংকটকালীন সময়, বা ধরেন আমি যদি বলি যে একটা শক ওয়েভে যে পড়লো বিএনপি, একটা যে ধাক্কা, বেগম খালেদা জিয়াকে কি বিএনপি কোনো সামনে আনতে পারে এই সময়ে? ধরেন আপনি কি মনে করেন? বেগম খালেদা জিয়া কিন্তু হয়ে গেছে। আমি মনে প্রাণে সেটাই চেয়েছিলাম। বেগম খালেদা জিয়া সবই জানেন, সবই বোঝেন, কিন্তু উনি মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। এমনও হতে পারে যে তার স্বাস্থ্যগত সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো হতো এটাই, তিনি অনেকবার বলেছেন দুঃখ করে যে যেই সব বিএনপির নেতা যাদের কোনো আইডেন্টিটি ছিল না, যারা বিএনপির হাত ধরে বিশাল সম্পদের পাহাড় গুনেছে, আজকে তারা আমার পাশে নাই, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। বেগম খালেদা জিয়ার যে দীর্ঘশ্বাস ছিল, যার কারণে তিনি হাসিনার সময়ে রাজনীতি বিমুখ হয়েছিলেন, সেই বাস্তবতা তাহলে এখনো কেন একই রকম ভাবে চলছে? কেন তিনি লন্ডনে থাকার পরে যখন ঢাকায় ফিরে আসলেন, তার কি স্বাস্থ্য এতই খারাপ যে তিনি চেয়ারে বসে জনগণের প্রতি বলতে পারবেন না, নেতৃত্ব দিতে পারবেন না? তার কি স্বাস্থ্য এমনই খারাপ যে তিনি যদি সামনে থাকতেন, যে ভারত তার জন্য যে পরিণতি সৃষ্টি করেছিল, তাকে যে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছিল, এই ভারতের গোয়েন্দা বাহিনী হাসিনার মাধ্যমে, তার প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার যে চিন্তাধারা, যেখানে পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছিল তার সময়ে, যেটা জিয়াউর রহমানের সময়ও ছিল, সেটা এই যে শাসকরা তারা আসতে দিচ্ছেন না। এমনকি আমার তো সন্দেহ হয় যে তারেক জিয়া যে লন্ডনে বসে আছেন, সেখানে তারেক জিয়ার সাথে তার মায়ের কতখানি সম্পৃক্তি রয়েছে আমি জানি না। আজকে বিএনপি অনেক অন্যরকম থাকতো যদি বেগম খালেদা জিয়া চেয়ারে বসে হলেও, ঠিক যেমন আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আপনার রুজভেল্ট হুইল চেয়ারে বসে আমেরিকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরিচালনা করতে পেরেছিল। অনেকেই আছে
আমাদের আধুনিক বিশ্বে যাদের শারীরিক সীমাবদ্ধতা থাকতেও তারা কিন্তু দেশকে নেতৃত্ব দিয়েছে। বেগম খালেদা জিয়ার পক্ষে সেটা সম্ভব ছিল। বেগম খালেদা জিয়া না গুরুতর অসুস্থ, বাট এই সংকটকালীন সময় আমার মনে হয় তাকে যদি সামনে আনা যায় বিএনপির দলগতভাবে হয়তো লাভবান হতে পারে। কারণ এখন স্যার যেসব নেতারা বড় বড় কথা বলছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যে 6টা বছর যে তিনি কারাবন্দী ছিলেন, একটা শক্ত আন্দোলন কিন্তু তারাও করতে পারে নাই বেগম জিয়ার মুক্তির জন্য। দেখেন আমি একটু বলি যে দেখেন এই যে যারা পুরনো বিএনপির নেতৃত্বে ছিল, যারা জিয়াউর রহমানের সাথে সহযোদ্ধা ছিল, তারা কিন্তু সব দূরে সরে, যেমন আপনি দেখতে পান কর্নেল অলি আহমেদ, তিনি একমাত্র বেঁচে আছেন যে জিয়াউর রহমানের রাইট হ্যান্ড ছিল। তিনি একটা ভিন্ন রাজনীতির দিকে চলে গিয়েছে এবং সেখান থেকে হয়তো ফিরবে না, হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে। তারপর আপনি দেখেন এই যে অন্যান্য এয়ার মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, তিনি কিন্তু মাঝে মাঝে প্রায় প্রতিবাদী সুরে কথা বলে যে বিএনপি কিভাবে বিক্রি হয়ে গিয়েছে ভারতীয় আধিপত্যের উপরে, কিভাবে মাস্তানরা বিএনপিকে টেক ওভার করেছে এবং বিএনপি এটাই ইনহেরিট করেছে। এইসব কথাগুলো কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হয় না। যে মেজর হাফিজ, তিনি জিয়াউর রহমানের অনেক কাছাকাছি মানুষ ছিলেন, তাকে নিয়েও এখন জটিল সমস্যা দেখা দিয়েছে। তাকে নাকি ফিনান্সিয়ালি প্রলুব্ধ করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তার মধ্যে সেই আগেকার সততা এখন আর নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যারা এখন বিএনপিতে রয়েছে না, এই ফখরুল ইসলাম আলমগীর, তার বারবার তিনি বামপন্থী আদর্শের ধারণা, বামপন্থী চিন্তাধারা বাংলাদেশের পলিটিক্সে কোনো স্থান নাই। আপনি কেন ফখরুল ইসলাম আলমগীর এই মান্নাকে ডেকে আনে, তারপর জুনায়েদ সাকিকে ডেকে আনে, এরা জটিল বক্তৃতা দেয়, এরা অত্যন্ত পাওয়ারফুল বক্তা, কিন্তু রিয়েল মাঠে যেয়ে দেখেন 100টা ভোটও পাবে না এরা। মানুষ কোথায়? মানুষের চিন্তাধারা এখন ডানপন্থী। যেই ফখরুল বলে যে দক্ষিণপন্থীর উত্থান ঘটছে, তো দক্ষিণপন্থীর উত্থানই তো এখন বাস্তবতা। আপনি কাকে দক্ষিণপন্থী বলছেন? যারা মনে করে যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য থাকুক, তারাই দক্ষিণপন্থী। তারা কিন্তু সৎ না, অসৎ না। তারা এই যে কঠিন যে বাস্তবতা আসছে বাংলাদেশে, আপনার ভারতে যে রাজনীতি, এই আরএসএস এর রাজনীতি, তারা কিন্তু ফিনান্সিয়াল ইয়ের দিকে দেখে না। একটা কারণ কেন মোদি টিকে থাকছে, এটা হচ্ছে যে তার নিজের ব্যক্তিগত কিন্তু ফিনান্সিয়াল লোভ নাই। হ্যাঁ, অন্যদের লোভ রয়েছে, যার কারণে এই ধর্মীয় চিন্তাধারা মোদি টিকিয়ে রাখতে পারছে ভারতে। কিন্তু আমাদের এখানে আপনি দেখেন বিএনপির যারা নেতৃত্বে রয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী কি করেছিল? খালেদা জিয়ার সময় তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছিল চৌর্যবৃত্তির কারণে। সে ওই সময় তাইওয়ানের অফিস খুলে বসেছিল কমার্স মিনিস্টার হিসেবে, যার কারণে চীন ক্ষুব্ধ হয়েছিল। আজও চীন কিন্তু ওই বাস্তবতাকে ভুলেনি। তারপর এই যে ফখরুল ইসলাম আলমগীরের কথা, তিনি পুরোপুরি ছেড়ে দিয়েছেন ইয়ের হাতে, এবং ক্লিয়ারলি বোঝা যায় যে বিএনপি ভারতীয় ইন্টেলিজেন্স দ্বারা গাইডেড। সবচেয়ে বড় বিএনপির সমস্যা হচ্ছে যে তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি সরাসরি এই যে বর্তমান সেনাবাহিনী প্রধান, তাকে লন্ডনে তারেক জিয়ার সাথে পরিচিত করিয়ে দিয়েছিলেন। যখন একটা সময় ছিল যখন বিএনপি কে অনেকটা আমাদের চিফ অ্যাডভাইজার স্বীকৃতি দিতে যাচ্ছিলেন, চিফ অ্যাডভাইজার লন্ডনে যে অত্যন্ত আদরণীয় উপায়ে তারেক জিয়াকে অ্যাকসেপ্ট করে নিলেন, তার সাথে এমন ভাবে একটা সম্পর্ক গড়ে তুললেন যার পিছনে হয়তো ওই আমাদের ডক্টর খলিলের প্রভাব ছিল। এবং এখান থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী হি ফ্লু টু লন্ডন, এবং অদ্ভুত ভাবে দেখা গেল যে তারই প্রভাবে তারেক জিয়া শেষ পর্যন্ত একটা নিশ্চয়তা পেল, যে বলা হয় যে আগামী সরকার আসবে, বিএনপি সরকার আসবে, তারেক দায়িত্ব নেবে এবং আমাদের চিফ অ্যাডভাইজার সেই পথেই চলবে। সেইটা করতে যে তার ফলশ্রুতিতে সেনাবাহিনী প্রধান তার সাথে তারেক জিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, এবং তাতে বোঝা গেল যে বর্তমানে উত্তরপাড়ায় যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি পুরাপুরি বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আসার ব্যাপারে উত্তরপাড়ার সমর্থন নিশ্চিত করবে। এই যে বিষয়গুলো ঘটে গিয়েছে,
তাতে কি হয়েছে দেখেন। কিন্তু ধরেন স্যার, যে আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে যে তারেক জিয়াকে তিনি কথা বলেছেন? আমি জানি কথা বলিয়ে দিয়েছেন ওই যে জেনারেল আকবর, ফজলে আকবর, তিনি কথা বলিয়ে দিয়েছেন, তিনি ব্রিজ তৈরি করেছেন। কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা কি সেটি মনে হচ্ছে? জেনারেল ওয়াকারের ব্যাপারে আমরা যেটা শুনতে পাচ্ছি, ডক্টর ইউনূসের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, তিনি গুম খুনের বিচার করতে দিচ্ছেন না, তিনি আওয়ামী ফ্যাসিবাদীদেরকে সরাতে দিচ্ছেন না, সবাইকে তিনি আরো শক্তিশালী করেছেন। তো এটা কি ইঙ্গিত দেয় যে তিনি বিএনপির পক্ষে আছেন বা বিএনপি সরকার গঠন করুক তিনি চান? দেখেন, তিনি বিএনপির পক্ষে ছিলেন যে সময়টায় মনে হচ্ছিল, সেই সময়টাই কিন্তু এটা এই যে জেনারেল আকবর যিনি এই রোলটা প্লে করেছে, তিনি তার গ্রহণযোগ্যতা অনেক কমে গিয়েছে এখন। বিএনপির মধ্যে যারা একটা প্রাক্তন সামরিক বাহিনীর অফিসার রয়েছে, তারাই প্রশ্ন তুলছে যে জেনারেল ওয়াকারকে বিএনপির ইয়ে করা, তাকে সুযোগ করে দেয়া, এবং এই ফজলে আকবর একটা আপনার গবেষণা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে যেখানে ওয়াকার এসে সরাসরি বিএনপির পক্ষে একটা অবস্থান নিয়েছিল, কিন্তু সেটা বুমারাং করেছে যখন ওয়াকার তার ক্রেডিবিলিটি হারিয়েছে। সেনাবাহিনীতে দেখা গেল যে নানান রকমের দুর্নীতির প্রশ্রয় দেয়া, সেখানে অযোগ্য হাসিনা সময়কার সেনাপতিদেরকে টিকিয়ে রাখা, যেটা এখনো ঘটে যাচ্ছে। তার সাথে এখন বিএনপি সরাসরি টাইড আপ হয়ে গিয়েছে এবং সেখান থেকে বিএনপি বের হতে পারছে না। আপনি দেখেন, এই যে বিএনপির নেতৃত্ব যারা আছে, ফখরুল ইসলাম আলমগীর সহ, এরা কিন্তু একবারও সামরিক বাহিনীর নেতৃত্বের ব্যাপারে এটা বলছে না যে সামরিক বাহিনীর যারা চাকরিচ্যুত অফিসার, যাদের চাকরিতে ফিরে যাওয়া উচিত ছিল, তাদের ব্যাপারে একটা কমিশন হওয়া উচিত। এই বিষয়টা বিএনপি একবারও তুলে ধরছে না। তারা একবারও বলছে না যে এই যে আমাদের গোয়েন্দা বাহিনী গুলোয় সেখানে যে ব্যাপকভাবে আওয়ামী লীগের ছাত্রলীগেরা ঢুকেছে এবং যারা এখনো রয়েছে মিড লেভেলে, হায়ার লেভেলে পর্যন্ত, শত শত, অনেকে বলে যে ন্যাশনাল এনএসআই তে কয়েক হাজার আওয়ামীরা এখনো মধ্য পর্যায়ে এসে পুরা গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা চর্চাকে দূষিত করছে। এটা তো সত্যি কথা, এটা তো বাস্তবতা। কিন্তু বিএনপি নেতৃত্বের মুখ বন্ধ কেন? কেননা তারা অলরেডি এই ওয়াকারুজ্জামানের প্রতি আনুগত্য নিশ্চয়তা করেছে। ওয়াকারুজ্জামানের যোগাযোগটা হচ্ছে ভারতীয় নেতৃত্বের সাথে। এই যে মাত্র গত পরশুদিন বা গত কাল মোদি কলকাতায় এসছে, ভারতীয় ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামসে তিনি দেখা করেছেন, তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের জানা গেল যে এই ইস্টার্ন কমান্ড এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তারা শিলিগুড়ি সহ পূর্বে এবং অন্যান্য 3টি ডিভিশন তারা ব্যাপকভাবে এক্সারসাইজেস করছে। এখনো আমরা জানি না যে বাংলাদেশের নিরাপত্তা কতখানি নিশ্চিত। এই যে নিরাপত্তা প্রশ্নে এই বিএনপি নেতৃত্ব এতখানি কম্প্রোমাইজ করছে, ওয়াকার ডিপেন্ডেন্স একেবারেই পূর্ণাঙ্গতা অর্জন করেছে, এটা আমাদের নিরাপত্তা কতখানি নিশ্চিত করতে পারে, এটা কতখানি। কারণ একটা লক্ষ্য করে থাকবেন, কয়েকদিন থেকে এই যে আমাদের যে কমিশনের নেতৃত্ব ডক্টর আলী রিয়াজ, তিনি প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছে, বলছে যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না হলে বাংলাদেশে নিরাপত্তা সংকট দেখা দিবে। হোয়াট ডাজ হি মিন? কি নিরাপত্তা সংকট দেখা দেবে? কেন? উনি কি মিন করতে চাচ্ছে? আমার সন্দেহ হচ্ছে যে আপনি ডক্টর আলী রিয়াজ বলেন, এই টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বদিউল আলম মজুমদার বলেন, এরা কিন্তু প্রত্যেকেই তাদের যে ওয়েস্টার্ন সংগঠনগুলো, এনজিও গুলোর পক্ষে তারা এই যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করছে। এদের আগেকার প্রাথমিক কমিটমেন্ট ছিল যে বাংলাদেশে তারা মৌলবাদের উত্থান কোনোভাবেই হতে দেবে না, এটা ছিল তাদের ভাষা। ইফতেখারুজ্জামান আমার এখনো মনে পড়ে, সেটা কিন্তু কখনো সে ইলাবোরেট করে না, যার ফলে আমার সন্দেহ হয় যে তারা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই ইলেকশনের মাধ্যমে যেন বিএনপি ক্ষমতায় আসে। এখন আপনি মিলিটারি রিফর্মস গুলো করছেন না, তার ফলে কি দাঁড়াচ্ছে? পুরো সামরিক গোয়েন্দা বাহিনী কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে পথ সেটা খোলা থাকছে।
আজকে আমরা ইলেকটোরাল রিফর্মস বলতে যেটা মিন করি, দেখেন এই যে কমিশন গুলো হয়েছে, যেখানে বদিউল আলম মজুমদার আর আমাদের আলী রিয়াদ বসেছে, তাদেরকে একবারও শুনেছেন যে সামরিক বাহিনী রিফর্মস এর কথা তারা বলছে? তারা কি একবারও চিন্তা করছে যে আগামী ইলেকশনের আগে সামরিক বাহিনীর এসেনশিয়াল রিফর্মস গুলো না হলে যে কতখানি অস্থিতিশীল বাস্তবতা সৃষ্টি হতে পারে সেটা তারা অ্যাড্রেস করেছে? করেনি। কেন করেনি? কারণ আমাদের ইউনূস সাহেব এই একটা এরিয়াতে হি ইজ ব্লাইন্ড, হি ইজ টোটালি ব্লাইন্ড। জাতীয় নিরাপত্তার বিষয়টা বারবার তুলে ধরি আমরা কয়েকজন, যে প্রফেসর ইউনূসের উচিত হবে যে সামরিক বাহিনীতে প্রফেশনালিজম ফিরিয়ে আনা। দেয়ার আর ব্রিলিয়েন্ট অফিসার্স যারা চাকরি খুইয়েছে, আপনি জানেন হয়তো যে একজন রিটায়ার্ড কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, তার নামটা ভুলে গেলাম, এই পিছনে বাবরি চুলালা প্রায় টক শো গুলোতে আসে, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, রাইট। আপনি জানেন তার মতো একজন বীর অফিসার যে খেতাব প্রাপ্ত, তার নামের পাশে লেখা হয় বরখাস্তকৃত। এত বড় দুঃসাহস, এত বড় অপমান করার সাহস পায় কিভাবে যে একটা বীর? আচ্ছা আপনি দেখেন তারপরে অন্যান্য যারা রয়েছে, আমি বলি যে হাসান নাসির বলে একজন ব্রিগেডিয়ার, তিনি বারবার সিভিল সোসাইটির সাথে সেমিনার করছেন, বারবার দাবি তুলছেন। এই একটা এরিয়াতে পুরা ব্লাইন্ড, আর বিএনপি এই এরিয়াটা অ্যাড্রেস করছে না। কি হবে আগামী এই মাসগুলোতে? দেখা যায় এই যে দেখেন এখন কালকেই জামাত কিন্তু মিটিং কল করে তারা একটা ক্লিয়ার অবস্থান নিয়েছে যে তারা, আমি এই প্রসঙ্গে আসছি স্যার, আমি জাস্ট এই প্রসঙ্গটা শেষ করে এই প্রসঙ্গটা ঢুকবো যে ডক্টর ইউনূস তো সশস্ত্র বাহিনীর উপরে ওনার যে কন্ট্রোল ওভার দরকার ছিল ওটা উনি করতে পারলেন না কেন? এবং ধরেন ডক্টর ইউনূস বঞ্চিত অফিসারদের প্রমোশন এসব ব্যাপারে জেনারেল হাফিজকে দিয়ে যে কমিশন করে দিয়েছেন, সেই কমিশনও কিন্তু কার্যকর ভাবে কাজ করতে পারছে না, এটা আপনি জানেন। তো ডক্টর ইউনূস কেন এতটা কি বলবো, এতটা ঢিলে ঢালা ভাবে আর্ম ফোর্সেস কে হ্যান্ডেল করলো? কোথায় সমস্যা আপনি মনে করেন, কেন পারলেন না উনি? এটা একেবারেই তার চারিত্রিক দুর্বলতা। আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব, তিনি আন্তর্জাতিকভাবে যেসব অর্জনগুলো করেছেন সেই অর্জনগুলোর তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। তিনি বাংলাদেশে এখন অনেকটা অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছেন, কিন্তু তার যে আদার সাইড অফ দ্য ক্যারেক্টার, সাইকি, আপনি তার যদি সাইকোলজিক্যাল প্রোফাইল দেখেন, উনি একেবারেই এই বিষয়ে তার মানে ইচ্ছাকৃত একটা অবহেলা, আমি এই ভাষা ব্যবহার করছি, এমন না যে তিনি ইনঅ্যাডিকুয়েসি না, এটা একটা অবহেলা, অত্যন্ত শ্রুড এবং ইচ্ছাকৃত ভাবে তার মনস্তত্ত্ব এমন ভাবে পরিচালনা করা যে তিনি এটা অ্যাড্রেস করেন। তাকে বারবার বলা হয়েছে, তিনি এমন না যে তিনি জানেন না, কিন্তু এর জন্য আপনাকে দেখতে হবে যে প্রথমেই যখন এই যে তৈরি করা হয়েছিল, ডক্টর ইউনূসকে যখন বসানো হয়েছিল, তখন এটা তো আর্মি চিফ সরাসরি বলেছে যে তিনি বুকে পাথর বেঁধে রাজি হয়েছেন, তিনি চাননি। আর্মি চিফ চেয়েছিলেন ওই আসিফ নজরুলকে করতে, এমনও শোনা যায় যে ওই ইকবাল করিম ভুঁইয়াকে কথাও নাকি চিন্তা করা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসকে যখন বসানো হলো, তার সাথে যেসব অ্যাডভাইজার্সদের বসানো হলো, সেখানে ডক্টর ইউনূসের খুব বেশি চয়েসেস ছিল না। এবং তখন থেকেই তিনি দেখতে পেয়েছেন যে সেনাবাহিনী প্রধানের যিনি সরাসরি বলতে পারলেন যে আমি বুকে পাথর বেঁধে তাকে একসেপ্ট করলাম, তখনই কিন্তু ডক্টর ইউনূসের হেল্পলেসনেস বোঝা গিয়েছে। তিনি তখন অ্যাক্ট করলেন না। তিনি যদি সাথে সাথে তিনি বলতেন যে সেনা প্রধান আমাকে একসেপ্ট করতে এত নিমরাজি, তাকে আমি না রেখে আমি আরেকজনকে রাখছি। পরে তিনি এতই হেল্পলেস হয়ে গেলেন যে তিনি যখন সেনাবাহিনী প্রধান চেঞ্জ করতে চাইলেন, সেটা কিছুই করতে পারলেন না। এখন পুরাপুরি বঙ্গভবনে যিনি বসে আছেন, প্রফেসর ইউনূসকে প্রত্যাখ্যান করতেও তিনি আপত্তি করেন না। এবং এই যে দূরত্বটা হয়েছে, প্রফেসর ইউনূস কোনোভাবেই সেখানে হাত দিতে চান না, রিফর্মস আনতে চান না। বলা হয় যে হয়তো তিনি আগামী কয়েক মাসে এই দূরত্ব আরো ভয়াবহ আকার গেইন করবে। তিনি প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা মোটেই আনতে চান না। তার দুর্বলতা হচ্ছে চট্টগ্রাম প্রীতি।
এবং এটা অত্যন্ত বিরক্তিকর। তিনি একটা মাত্রা থাকে, কিন্তু তিনি যেভাবে চট্টগ্রামের প্রতি দুর্বলতা প্রদর্শন করেন, অযোগ্য মানুষদেরকে এনে বসান, সেটা খুবই মানে চোখে পড়ার মতো। এবং তার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিলেকশনস আমি যেটা মনে করি সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। একটা ছাপোষা আমলা তাকে এনে বসানো হয়েছে চিফ ইলেকশন কমিশনার। এই ছাপোষা আমলা চিফ ইলেকশন কমিশনার সরাসরি খোলাখুলি ঘোষণা দিয়ে বসেছেন যে যেহেতু এই সংবিধানে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো স্থান নাই, সুতরাং আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ধারণাকে কোনো প্রশ্রয় দেব না। এই কথা বলার তার কি দরকার ছিল? এই কথা তুলে ধরার তার কি কোনো প্রয়োজনীয়তা ছিল? তিনি কি জানেন না যে প্রশ্রয় দেওয়ার প্রশ্ন তার উপর নয়, এটার পলিটিক্যাল ডেভেলপমেন্টস কোন দিকে যায়, কোন রাজনৈতিক চিন্তাধারা সামনে চলে আসে তার উপরই নির্ভর করে? তিনি কি জানেন না তার চিন্তা করার এইটুকু শক্তিও নাই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বিএনপি প্রত্যাখ্যান করে কিন্তু বাকি সবগুলা দল এটাকে সমর্থন দেয়? কিন্তু এই যে ঘোষণাটা দিয়ে দিল, এটা টিপিক্যাল আমলাতান্ত্রিক। এই চিটাগোনিয়ান এই লোক, তাকে কেন এখানে বসানো হচ্ছে যেখানে সরাসরি তিনি এই ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ফেলেছেন? এবং এটা বোঝা যায় যে একটা ইলেকশন কমিশন সেখানে যদি তিনি নেতৃত্ব দেন, আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ধারণা যেটা এখন এই বর্তমানে একটা মেইন দাবি, যার পাশাপাশি সংবিধানের বৈধতা যেটা অ্যাডভোকেট রাজ্জাকি শক্তিশালী ভাবে তুলে ধরছেন, সেটাও একটা মূল দাবি। এগুলো অত্যন্ত রেলেভেন্ট এবং এগুলার সাথে ভারতপন্থী বিএনপি ও সালাউদ্দিন একেবারেই একরোখা অবস্থান নিচ্ছে এবং এই বিষয়গুলো আমাদের প্রধান অ্যাডভাইজার অ্যাড্রেস করছে না। আর অ্যাডভাইজার যারা আছে তারা সবাই গা বাঁচাবার জন্য ব্যস্ত। কেউ এখন কিন্তু চিফ অ্যাডভাইজারের কাছে নেই। কয়েকজন রয়েছে যারা অত্যন্ত এলিটিস্ট, তারা নিজেদেরকে দেখতে পান। এক সময় আমি জানি, আমি নাম বলবো না, বামপন্থীর নেতৃত্ব ছিলেন ছাত্র জীবনে, বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবনে। এখন তিনি একেবারেই শারদ বাজানো শিল্পীতে পরিণত হয়েছেন এবং তিনি এতই এলিটিজম, তারা তাদের কাছে কি আশা করে? আসিফ নজরুল সম্পর্কে তো ওপেন কন্ট্রোভার্সি, হি ইজ সার্ভিং ইন্ডিয়ান এন্ডস এবং তিনি সরাসরি ডিজিএফআই এর চয়েস হিসাবে এসছেন। তারপর আপনার এই যে ইয়েদের মধ্যে বিএনপির যে ছাত্র দল, তাদের যে নৈতিকতা বোধ, সেটা কোনোভাবেই অ্যাড্রেস আরো আনফরচুনেট হচ্ছে যে ধরেন একটা বছর পরেও কিন্তু ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদে কোনো ইভ্যালুয়েশন করেন নাই, কোন উপদেষ্টা পারলো কারা পারলো না। মানে বিপ্লব পরবর্তী একটা সরকার এতটা ধরেন মানে কি বলবো, মানে মাজা ভাঙা হয় সহজ বাংলা ভাষায় বললে, এটা খুব দুঃখজনক। তো আমরা স্যার অনুষ্ঠানের শেষ দিকে আপনি স্যার যে প্রসঙ্গটা বলতে চাচ্ছিলেন সে প্রসঙ্গটা আনতে চাচ্ছি। অনেকেই মনে করছেন যে নির্বাচন আদৌ হবে কিনা, এই যে আন্দোলনের দিকে তারা চলে গেলেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির বাস্তবায়ন, তো সবকিছু মিলিয়ে অনেকে আশঙ্কা করছেন যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। আদৌ 4 মাস আগে কিন্তু আমরা কোনো আবহাওয়াই দেখছি না, মানে নির্বাচনের যে আমেজ এটা তো 6 মাস আগে থেকে শুরু হয়ে যায়, এখনো কিন্তু আমরা কোনো পরিস্থিতিও দেখছি না। তো আপনার কি মনে হয় যে আদৌ নির্বাচন হবে কিনা, এরা এই আন্দোলনে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, সব মিলিয়ে আপনার একটা মতামত নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার প্রথম কথা হচ্ছে নির্বাচন হয়ে যাওয়া উচিত, কারণ নির্বাচন না হলে ক্যাটাস্ট্রফির দিকে যাবে। প্রফেসর ইউনূস একেবারেই নিজেকে অকর্মণ্য প্রমাণ করতে পেরেছেন। তিনি তার নিজের স্বার্থ রক্ষা করেছেন, তার ভিতরে অনেক মহৎ গুণ থাকতে পারে, কিন্তু আগামীর এই ইস্যুগুলো অ্যাড্রেস না করলে এখন আন্দোলনের পথ এটা যাবে, সামনে এগোবে। কারণ আমার মনে হয় জামাত ইসলামী চাইবে যে এই যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে তাদের কাছে জামাত ইসলামী গুরুত্ব ও স্বীকৃতি চাইবে। জামাত ইসলামী মনে করে যে নতুন প্রজন্মের পেছনে ব্যাপক জনগোষ্ঠীর সমর্থনও গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা এটা চিন্তা করবে না যে মৌলবাদের দিকে যাচ্ছে, তারা এটা চিন্তা করবে যে যারা বিএনপির মতো একটা দল, যারা একেবারেই
সামাজিক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত দুর্নীতির পথে যাচ্ছে, এবং তা যারা মনে করে সাধারণ জনগণের চোখে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, এই পার্থক্য থাকতো যদি বেগম খালেদা জিয়ার হাতে নেতৃত্ব আসতো, যদি তারেক জিয়া তার ভেতরে যে ওই বুদ্ধিমত্তা থাকতো যে তিনি এই যে বৃদ্ধ নেতৃত্ব তাকে সরিয়ে সে যদি নিজের হাতে হোম গ্রোন লিডারশিপ আনতো, যারা মধ্য বয়স্ক নেতা বিএনপিতে যাদের ট্যাগ রয়েছে তাদেরকে যদি তারেক জিয়া সামনে আনতো আর এই বৃদ্ধদেরকে যদি একেবারে ঝাঁটা মেরে বিদায় করতো, কেননা এরা দুর্নীতিবাজ, এরা ভারতের ভৃত্য, এছাড়া কিছুই না। কারণ আগামী মাসগুলোতে আমরা এটা দেখতে পাবো যে ক্রমশই মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসছে দিল্লিতে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অত্যন্ত কমিটেড যে ইন্ডিয়ার সাথে আবার পুরনো সম্পর্ক তারা গড়ে তুলবে। যে নতুন রাষ্ট্রদূত এসছে তাকে সেনেট ফরেন রিলেশনস কমিটিতে যারা প্রশ্ন করেছে তাদের মেইন উৎকণ্ঠা, পরশুদিন এই হিয়ারিং হয়েছে, মেইন উৎকণ্ঠা হচ্ছে কিভাবে আমরা ভারতকে আবার আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারি। ভারত আমাদেরকে ত্যাগ করা যায় না, এবং নিরাপত্তা ও সামরিক সহযোগিতাই এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রাধান্য পাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের এই বিএনপির নেতৃত্ব যদি ভারতমুখী হয়ে থাকে আর আমাদের কালচারে যদি ভারতের সাথে আবার নৈকট্যের সম্পর্ক গড়ে আনার চিন্তা থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনভলভ করা হচ্ছে। এখন শোনা যাচ্ছে বা ইন্ডিয়ান টেলিভিশনে বারবার বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কক্সবাজার অঞ্চলে, চট্টগ্রামের গ্রামীণ অঞ্চলে তারা ঘাঁটি গড়ে তুলছে, তারা একটা পুরো গ্রামকে তারা একটা আদর্শ শহরে পরিণত করছে। আমরা জানি না এখানে কতখানি সত্যতা, তবে এর কথা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই এটা সম্ভব যে ভারতীয় যে নিয়ন্ত্রণ বাংলাদেশে সেটা প্রতিষ্ঠা করতে চাইবে, এবং সেদিক থেকে যদি আমরা ভারতীয় টেলিভিশন গুলো কিন্তু নানা অপপ্রচার করছে, এগুলো যৌক্তিক কোনো প্রমাণ আমাদের হাতে নাই এখন পর্যন্ত। তারা কিন্তু নানাভাবে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে যে ইউনূস সাহেব আমেরিকাকে সব দিয়ে দিল এমন একটা অবস্থা। তবে ভারতের সাথে আমেরিকার যে দূরত্ব তৈরি হয়েছিল, আমরা কিন্তু এর মাঝখান থেকে আমাদের যে বেনিফিটটা নেয়ার সেটি আমার মনে হয় যে আমরা পুরোপুরি নিতে পারি নাই, যেটা নিয়ে নেওয়া সুযোগ ছিল সেটা আমরা করতে পারি নাই। আপনার কাছে একটা প্রশ্ন যে স্যার, বাংলাদেশে ইসলামিক দলের যদি কোনো মেরুকরণ হয়, যদি এই উত্থান, এটি পশ্চিমা দুনিয়া কিভাবে গ্রহণ করবে আপনি কি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পশ্চিমা দুনিয়ার দুটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। একটা হচ্ছে এই যে পশ্চিমা বিশ্ব, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত এখানে ছিলেন এবং অতীতে যে রাষ্ট্রদূতরা ছিল তারা কিন্তু থরলি ইন্টিমেটলি স্টাডি করেছে, এবং জামাত ইসলামের একজন যিনি প্রয়াত নেতা অ্যাডভোকেট রাজ্জাক, তিনি খুবই একজন শক্তিশালী প্রবক্তা ছিলেন, যিনি এখানে মার্কিন রাষ্ট্রদূতদের কনভিন্স করতে পেরেছিলেন যে জামাতে ইসলামীকে যেভাবে ভারত ডেমোনাইজ করে তার কোনোভাবেই কোনো সত্যতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে ইসলামিক ও আমাদের জামাতে ইসলামী বলতে যে দল, তার গ্রহণযোগ্যতা যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। এইখানে আমার মনে হয় ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যাপক দূরত্ব রয়েছে, কিন্তু সেই দূরত্বটা হয়তো প্রাধান্য নাও পেতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে ভারত তোষণ নীতির দিকে যায়। আমার যেটা ভয় হচ্ছে যে এই যে ট্রেড নেগোসিয়েশনসে ডক্টর খলিল যেসব সই করে এসছে, সেগুলো যদি সত্যি সত্যি এমন হয় যে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, তাহলে অনেক বড় দুশ্চিন্তার কারণ রয়েছে। আমরা হয়তো জানবেন যে চীনের সাথে আমাদের সম্পর্কের মাত্রাটা সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে আস্থাশীল। বর্তমানে এই সরকার ডক্টর খলিলুর রহমান সহ এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তারা কিন্তু অনেকাংশেই চীনের সাথে সম্পর্কের বিষয়টা একেবারেই নিশ্চুপ হয়ে গিয়েছে, এবং এটা একটা দুশ্চিন্তার কারণ। এবং একমাত্র আমার মনে হয় যদি জামাতে ইসলামী আগামী দিনগুলোয় তার কার্যকর ভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র
খুব সম্ভবত সেখানে ওয়ারিড হবে না, ইন্ডিয়া ওয়ারিড হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে চীনকে নিউট্রালাইজ করতে হলে এই ধর্মীয় দলগুলোর সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা দরকার। এবং সেদিক থেকে চিন্তা করলে এটা বিএনপির জন্য কিছুটা হয়তো মানে একটা ডিসঅ্যাডভান্টেজ সৃষ্টি হতে পারে আগামী দিনগুলোতে। মানে একটা 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 জটিল একটা মানে সমীকরণ, জটিল একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং আমরা অ্যাকচুয়ালি স্যার আজকে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনার কাছ থেকে একটু একাডেমিকলি বোঝার চেষ্টা করলাম যে কি হতে যাচ্ছে। এবং স্যার আজকে আমাদের প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের আলোচনায়। আমি খুব সহসাই আপনার সঙ্গে একটু যদি সময় দেন স্যার, আমরা চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আপনি জানেন যে নতুন করে রিকানেক্ট হচ্ছে, এটা নিয়ে আবার নানা ধরনের অবস্থা তৈরি করা হচ্ছে। চীন পাকিস্তান সব মিলিয়ে আমাদের এই রিজনের বাংলাদেশের অবস্থান কি বা কোন দিকে যাচ্ছে সেটি আমরা খুব সহজে, আপনি যদি সময় দেন আগামী 2-1 দিনের মধ্যে আমরা একটু আলোচনা করতে চাই। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই আপনি এই আলোচনাটা অনেক কিছু বুঝতে সহায়তা করবে, অনেক রাজনৈতিক দলকেও তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যদি তারা ইতিবাচক ভাবে এটিকে গ্রহণ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয় আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, একটি যে নতুন রাজনৈতিক মেরুকরণের কথা বলা হচ্ছে, সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটি একাডেমিক ডিসকাশন অধ্যাপক এম শাহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক, তার কাছ থেকে আমরা শুনলাম বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি যা বলেন আমাদের কেন যেন মনে হয় যে তার মাঠে যারা বাংলাদেশে আছেন সেই নেতারা তার সেই বক্তব্য ঠিক ধরতে পারেন না, তারা ঠিক বুঝতে পারেন না। হয়তো এখন যে পরিস্থিতি, বিএনপি একটু বেকায়দায় আছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সার্বিকভাবে। হয়তো তারেক রহমান সাহেব যদি দেশে ফিরতে পারেন, দেশে ফিরেন, হয়তো যদি হাল ধরেন, তার বক্তব্য যদি সরাসরি মানুষের কাছে যায়, মানুষ যদি তার বক্তব্য সরাসরি তাকে দেখে শুনতে পারে, হয়তো কিছু গুণগত পরিবর্তন আসলেও আসতে পারে। আর তিনি যদি ফিরে আসেন, হয়তো অনেকের মুখে, জোকের মুখে চুন পড়ার মতো অবস্থা হবে, অনেকেই হয়তো নিজেকে গুটিয়ে নেবে, হয়তো বিএনপির মতো এই দলটা ঐতিহ্যবাহী জিয়াউর রহমানের যে আদর্শের যে দল সেটি হয়তো রক্ষা পাবে। তো সার্বিকভাবে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম পুরাতন কাসুন্দি ঘাটতে রাজি না। নতুন প্রজন্ম তাদের মতো করে ভাবছেন এবং তার একটা প্রভাব হয়তো আমরা জাতীয় নির্বাচনে হয়তো দেখতে পাবো। তবে নির্বাচন আদৌ হবে কিনা, আমাদের সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখছি, ডক্টর ইউনূসের যে শিথিল অবস্থা আমরা দেখছি, সব মিলিয়ে নানা ধরনের শঙ্কা আছে। নিশ্চয়ই আমরা সে বিষয়গুলো সময়ের সাথে সাথে এই চ্যানেলে আলোচনায় তুলে আনবো। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।